ডিগ্রি পাস প্রথম বর্ষ ও হিসাব বিজ্ঞান অনার্সের প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই ভিডিও দেখছো মনোযোগের সাথে দেখবে এবং এই করোনাকালীন এই সময়ে তোমাদের এই ক্লাসগুলোই আশা করি কিছু হলেও সাহায্য এবং সহযোগিতা করবে তোমাদের পড়ার ক্ষেত্রে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন লেকচার শুরু করছি। ইতিপূর্বে তোমাদেরকে ক্যাশ কন্ট্রোল চ্যাপ্টার থেকে অনেকগুলো লেকচার দেওয়া হয়েছে এবং গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে উভয়জের পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয়। তো আজকে আরেকটু সারমর্ম একটু আলোচনা করি যে উভয়জের পদ্ধতিতে আমরা জানি যে ক্যাশ বুক এবং পাসবুক উভয় বইয়েরই জেরের প্রয়োজন পড়ে, অর্থাৎ ভিন্ন ভিন্ন বইয়ের ভিন্ন ভিন্ন জের নিয়ে কিন্তু আমাদের অঙ্কটা শুরু করতে হয়। এক্ষেত্রে আমরা টি ছক অথবা উলম্ব ছক যেটাকে বলি, অথবা আমরা টি ছক অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে দুই বইয়ের জের নিয়েও আমরা অঙ্ক শুরু করতে পারি। তো ছক আমরা যেটাই করি না কেন বইয়ের মধ্যে উভয় ধরনের ছকই তোমরা দেখতে পাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই উভয় জের পদ্ধতিতে বা কারেক্টেড বা সংশোধিত যে পদ্ধতিতে আমরা সাধারণত যে বিবরণ যেগুলো লিখি সেই বিবরণগুলো একটু সংক্ষিপ্ত আকারে লিখে থাকি। খুব বেশি দীর্ঘায়িত আমাদের হয় না, ছোট ছোট করে আমরা হয়তো লিখি আর কি। যেমন ব্যালেন্স পার বুক বলতে আমরা নগদান বইকে বুঝি, আমরা সাধারণত পার বুক দিয়ে শুরু করি। আর ব্যালেন্স পার ব্যাংক এই শব্দ দ্বারা আমরা বুঝাই যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এই বিষয়টাকে বুঝিয়ে থাকি। তো দুইটারই এরকম সংক্ষেপে আমরা ছোট ছোট আকারে আসলে লিখে থাকি এই বিষয়বস্তুগুলোকে, যে ব্যালেন্স পার ব্যাংক এবং ব্যালেন্স পার বুক। তো ব্যালেন্স পার ব্যাংক বলতে আবারও বলছি যে আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এবং ব্যালেন্স পার বুক বলতে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুককে বুঝিয়ে থাকি। এই ক্ষেত্রে আরও সংক্ষেপে লেখার কতগুলো পদ্ধতি আছে, যেমন দেনাদারের নিকট থেকে চেক পেয়ে যেটি জমা দেওয়া হয়েছে ব্যাংকে সেটাকে আমরা ডিপোজিট ইন ট্রানজিট বলে থাকি। আবার যে সমস্ত চেকগুলো আমরা ইস্যু করেছি কিন্তু এখনও ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় না, অর্থাৎ ভবিষ্যতে পরিশোধিত হবে, সেগুলোকে আমরা বলে থাকি যে আউটস্ট্যান্ডিং চেক। এবং যেমন NSF নট সাফিসিয়েন্ট ফান্ড, এই NSF চেক বলতে আমরা বুঝে থাকি যে দেনাদারের নিকট থেকে প্রাপ্য চেক যা প্রত্যাখ্যাত হয়ে বা নগদ অর্থের পর্যাপ্ততার অভাবে ফেরত এসেছে, সেই চেকগুলোকে আমরা বুঝে থাকি। আর এছাড়াও ব্যাংকের ক্রেডিট করা মানে বা ক্রেডিট মেমোরেন্ডাম বলতে আমরা বুঝে থাকি যে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, এবং ডেবিট মেমোরেন্ডাম বলতে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাকে কেটে নেওয়া হয়েছে, এই বিষয়গুলোকে আমরা বুঝে থাকি। তবে এই ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে যে আমাদের এই অঙ্কগুলো একটু সংক্ষেপে লিখতে হয় বিবরণের ঘরে। তো আমি এই একটি বই থেকে তোমাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করি যে এই টোটাল বিষয়বস্তুটাকে সংক্ষেপে একটু দেখানো হয় ছোট আকারে। আমি তোমাদেরকে কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি। যে কোনো বইয়ের মধ্যেই এই ছকটা তোমরা পাবে যে ব্যালেন্সগুলোকে আসলে কীভাবে লেখা হয়। আশা করি দেখতে পাচ্ছ যে এখানে যে চক্রটি দেখানো হয়েছে এই চক্রটাই আসলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে যে বিষয়বস্তুগুলো লেখা আছে সেই বিষয়বস্তুগুলো আসলে তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে এই যে ক্যাশ বুক এবং সাইকেলটা কীভাবে দেখানো হয়েছে, কারেক্টেড ব্যালেন্স কীভাবে বের হয়। দেখো দুই পাশে দুইটা বই দেখানো হয়েছে এবং ডিপোজিট ইন ট্রানজিট বা আউটস্ট্যান্ডিং চেক বা এরর ক্যাশ বুকের পাশে, পাসবুকের পাশে। আর এই পাশে যে সমস্ত লেনদেনগুলো দেখানো হয়েছে NSF চেক বা অন্য যেইগুলা সেগুলা, অতএব এই বিষয়বস্তুগুলো কিন্তু আসলে আমরা এইভাবেই লিখে থাকি আর কি। তো যাই হোক, আজকে তোমাদেরকে একটু ছকটা দেখাইলাম। তো এই বিষয়গুলো এই যে বই থেকে যে অংশটা দেখালাম তোমাদেরকে, ডিপোজিট ইন ট্রানজিট, আউটস্ট্যান্ডিং চেক এবং ব্যাংক এরর্স, যে এবং পাশাপাশি আমাদের ক্যাশবুকের পাশে যে সমস্ত কথাগুলো লেখা ছিল, যেমন অ্যাডজাস্টমেন্ট টু দ্য
বুক ব্যালেন্স। 1 নম্বর বলেছিল নোটস কালেক্টেড বাই ব্যাংক অ্যান্ড আদার ক্রেডিট মেমো এনএসএফ, এবং 3 নম্বরে বলা হয়েছিল যে চেক প্রিন্টিং অর আদার সার্ভিস চার্জ অ্যান্ড আদার ডেবিট মেমো। তো দেখো, এই বিষয়গুলো যদি আমরা এর আগেও বিগত সপ্তাহেও কিছু বা গত লেকচারেও কিছু আলোচনা করেছি, সেটি হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো ভবিষ্যতে ব্যাংক কর্তৃক সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে কিংবা ব্যাংক কর্তৃক এখনও সংগঠিত হয় নাই, সেই সমস্ত লেনদেনগুলো ব্যাংকের পাশে অন্তর্ভুক্ত করতে হয়। আর যে সমস্ত লেনদেনগুলো ভুল ব্যতীত, আগেই বলি, ব্যাংকের পাশে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সমস্ত দফাগুলো বা লেনদেনগুলোকে আমাদের নগদানের পাশে অন্তর্ভুক্ত করতে হয়। এই হচ্ছে বিষয়। আর যে বই ভুল করবে সেই বইকেই সংশোধন করতে হবে, সেই বিষয়ে আমরা বিগত লেকচারে বলেছি। আজকে ছোট একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। সেই অঙ্কটা আমি আগে তোমাদেরকে বই থেকে দেখিয়ে নিই, তারপরে অঙ্কটা তোমাদের করানোর চেষ্টা করি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে একবার আসছিল, সেই কোশ্চেনটাকে একটু দেখা যে আমাদের এই অঙ্কের সমাধানটা কিভাবে করবো আমরা। তো যাই হোক, এই অঙ্কটা নিয়ে যদি একটু কথা বলি, তোমরা তো প্রশ্নটা দেখেছো, আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। যে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট showing cash balance in the bank account of SB Limited at December 2009. Bank balance as per bank passbook 31/12/2009 টাকা 86,179, deposit in transit 44,700, outstanding check 1,29,478, bank error, deposit understated টাকা 10,000, NSF check from customer, debit to account by bank, separate notification on received item bank টাকা 2,300, bank service charge for December টাকা 75, error on depositors book 270, এবং লাস্টে বলা আছে যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটরস রেকর্ড 13,506। তাহলে এই অঙ্কে কিন্তু দুইটা ব্যালেন্স দেওয়া আছে। এটা চেনার আর একটা সহজ পদ্ধতি হচ্ছে, যেখানে দেখো যে উপরে শুধু বলা হয়েছে যে একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো, কিন্তু তোমাকে বলা হয়নি যেটা কারেক্টেড ব্যালেন্স বা বোথ ব্যালেন্সে অথবা অ্যাডজাস্টেড ব্যালেন্স নির্ণয় করে, এরকম কোনো কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে যে তুমি একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখন বিষয় হচ্ছে যে তুমি কিভাবে করবে। এটা করার ক্ষেত্রে চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এই ক্ষেত্রে দেখো যে ডিপোজিট ইন ট্রানজিট নামে একটা শব্দ ব্যবহার করছে। এইটা থেকেও কিন্তু আমরা চিনতে পারি যে, বা NSF, এই শব্দগুলো মূলত কারেক্টেড ব্যালেন্স বা বোথ ব্যালেন্সের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, অন্য কোনো বা সিঙ্গেল পার্টের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয় না। এখন আসি আমরা অঙ্ক কিভাবে করব, সেই অঙ্কটা একটু দেখাই তোমাদেরকে। আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটি
ছক অঙ্কন করতে হবে। যেহেতু এখানে লেনদেন কম, তো ছকটা তোমাদের দেখাচ্ছি। আমি এটা টি ছকে করতেছি। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ঘর আঁকবে। এক এক পাশে টাকার কলাম 2টা। তো উপরে একদম ছকের উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তো আমাদের এটা ছিল এসবি লিমিটেড। আমরা মাঝামাঝি লিখলাম এসবি লিমিটেড ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন, এটা একটা নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়, 2009। আর উভয় পাশে তোমরা লিখতে পারো ডিসক্রিপশন বা পার্টিকুলার। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই যে ব্যালেন্সগুলো যে লিখবো, 2টা ব্যালেন্স এখানে দেওয়া ছিল, একটা অঙ্কের শুরুতে এবং আরেকটা হচ্ছে অঙ্কের শেষে। যে সেই ক্ষেত্রে তোমাদের যেটা ভালো লাগে, যে ডান পাশ বা বাম পাশ যে পাশেই তুমি দেখো না কেন, সেই পাশেই তুমি লিখতে পারবে। তো প্রথমে তোমাদের যে অঙ্কটা বলেছিলাম যে এখানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক পাসবুকে দেওয়া ছিল 86,179। তা আমি বাম পাশে লিখলাম, সাধারণত বাম পাশেই লেখা হয়। তো তোমরা ডান পাশে লিখলে অসুবিধা নাই। যেমন এটা ধরো ব্যালেন্স পার ব্যাংক, ব্যালেন্স পার ব্যাংক, টাকাটা কিন্তু আউট কলামে লিখতে হবে, 86,179। আর ব্যালেন্স পার বুক, একদম অঙ্কের শেষে, প্রশ্নের শেষে দেখো দেওয়া আছে, এটা ছিল 13,506 টাকা। এখন বাকি যে লেনদেনগুলো আছে, যেমন ডিপোজিট ইন ট্রানজিট, তার মানে ভবিষ্যতে এটা ব্যাংকে জমা হবে, অর্থাৎ ব্যাংকের পাশে আমাদের যোগ করতে হবে। তো এইখানে আমরা যদি বাকি অংশটাকে অ্যাড এবং লেসের এখানে আলাদা করে রাখি, তা তো অসুবিধা নাই। যেহেতু আইটেম কম, এই কারণে আসলেই করা যাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এই ধরনের ছোটোখাটো অঙ্কগুলাই আসে। ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট ছিল 44,700। তারপর লেনদেনটা ছিল আউটস্ট্যান্ডিং চেক ব্যাংক থেকে সবসময় বাদ হবে। আউটস্ট্যান্ডিং চেক হচ্ছে 1,29,478। তারপরেরটা ছিল ব্যাংক ভুল করেছিল, ডিপোজিট আন্ডারকাস্ট, কম জমা করেছে, তার মানে ব্যাংকে কম জমা দেখানো হয়েছে, তার মানে এটা বাড়াইতে হবে। তাহলে ব্যাংক এরর, ডিপোজিট আন্ডারকাস্ট,
ডিপোজিট আন্ডার কাস্ট ছিল 10,000। আচ্ছা, এরপর ছিল এনএসএফ চেক। আমরা এনএসএফ চেক যদি কখনো থাকে, সর্বদাই পজিটিভ ব্যালেন্স নিয়ে শুরু হলে এটা বিয়োগের এখানে যাবে। এনএসএফ চেক, আর কিছু লেখার প্রয়োজন নাই। এইটা ছিল 2,300। আচ্ছা, এরপরে ছিল ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর। তো এইটা ব্যাংক থেকে, যেহেতু এটা ভুল না ব্যাংকে কর্তৃক সংগঠিত লেনদেন, তার মানে ক্যাশবুক অন্তর্ভুক্ত হয় না, ক্যাশবুক থেকে বিয়োগ করতে হবে। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ ছিল 75 টাকা। আর সর্বশেষ ছিল এরর অন ডিপোজিটরস বুক, তারা নগদান বইয়ে ভুল করেছে। কত টাকা লিখেছে, ব্র্যাকেটে লেখা ছিল যে চেক রাইট টু পে ক্রেডিটর পাওনাদারকে আমরা পরিশোধ করেছি, রেকর্ডেড অ্যাট 300, বাট রাইট ফর অনলি 30, তার মানে 270 টাকা আমরা দিয়েছি আমরা, বাট রিটেন ফর অনলি 30। চেক রিটেন টু পে ক্রেডিটর, রেকর্ডেড টাকা 300। তো 30 টাকার একটা চেক তুমি দিয়েছ পাওনাদারকে, কিন্তু তুমি হিসাবের বইতে লিখেছো 300 টাকা, তার মানে 270 টাকা বেশি তুমি বিয়োগ করেছো, তার মানে এখন যোগ করতে হবে। তাহলে এটা ইস্যুড চেক ওভারকাস্ট, ইস্যুড চেক ওভারকাস্ট 270, অর্থাৎ 300 টাকার একটা চেক আমরা হিসাবের খাতায় লিখেছি, কিন্তু প্রকৃতপক্ষে সেই চেকটা দেওয়া হয়েছিল 30 টাকা। তাহলে 30 টাকার স্তরে যেহেতু আমরা 370 টাকা বিয়োগ করেছি, তাহলে 270 টাকা বেশি বিয়োগ করা হয়েছে। এই কারণে আমরা এখন যদি ঠিক করতে যাই নগদান বই, তাহলে 270 টাকা যোগ করতে হবে। এখন দেখো যে লেনদেনগুলো ছিল, এগুলো আমাদের কাজ শেষ। এখন যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এক এক পাশের যোগফলগুলা। ধরো এখানে কত হলো, 54,700। আর এইখানে একটাই আছে, এটা 270 টাকা এখানে নিয়ে আসো। এটা হচ্ছে 2,375। এখানে একটাই আছে, একটাকে এখানে নিয়ে আসলেই হবে। 1,29,478। তো এই দুইটা যোগ করলে হয় 13,776। আর এটা বিয়োগ করলে, এটা লেস লেখা আছে, এটা বিয়োগ করলে এখানে রেজাল্ট আসে 11,401 টাকা। আচ্ছা, এবার এই দুইটা যোগ দিলে এটা রেজাল্ট আসে 1,40,879। এখান থেকে যদি তুমি এই টাকাটা যদি বিয়োগ দাও 1,29,478, তাহলে 11,401 টাকাই থাকে। তো উভয় দিকে যেটা লিখবে সেটা হলো কারেক্টেড বা অ্যাডজাস্টেড ব্যালেন্স। আমি কারেক্টেড লিখলাম, কারেক্টেড ব্যালেন্স। এই পাশে একই কথা লিখবে। কারেক্টেড ব্যালেন্স অ্যাজ পার, এখানে যদি কেউ ব্যাংক লেখে, এই পাশে যদি অ্যাজ পার বুক লেখে, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই ছিল আমাদের ডাবল পার্ট বা কারেক্টেড বা অ্যাডজাস্টেড ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার একটা পদ্ধতি। তোমাদের আমি খুব জরুরি কিছু লেনদেন দিয়ে
এটা শেষ করলাম। নেক্সট উইকে আমি তোমাদেরকে যেটি দেখানোর চেষ্টা করবো এই অঙ্কটা থেকে কোন লেনদেনগুলো জাবেদা করতে হবে, এই জাবেদা প্রস্তুত করা দেখাবো। তো আশা করি এই অঙ্ক থেকে উপকৃত হবে এবং বুঝতে পেরেছ। না বুঝলে বারবার ভিডিওটা দেখো, আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, আশা করি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।